এই কার্ডের আসল মালিক কে? আমি জানি না স্যার, আমি জানি না। জানিস তো বটেই। এটা হলো 71 আর তোর কাছে 45। 71 আলো হিরোইন বিক্রি করতো, তুইও হিরোইন সহ ধরা পড়েছিস। বল এই কার্ডের আসল মালিক কে? আমি জানি না স্যার, আমি জানি না। বলতে তোকে হবে। বলবে না, বলবে না, জীবন থাকতে বলবে না। অনেক পরীক্ষা করেই একটা কার্ড আমি দেই। রশিদ, তবুও নুর ইসলাম কার্ড সহ ধরা পড়লো কেন? বস, নুর ইসলামকে আমি পাইনি, এখন কি হবে বস? এদিকে ফুলি মার্ডার, নুর ইসলাম কার্ড সময় ধরা পড়েছে, আমার কিন্তু ঠ্যাং কাটতে আছে। তোর তো সব কাজে ঠ্যাং কাঁপে। কাবিলা, নুর ইসলাম থানা হাজতে আছে। আজ রাত থেকে সে আর কোনো কথা বলবে না। তার জবান চিরতরে বন্ধ হয়ে যাবে। ওসি সাহেব, ওকে হিরোইন সহ আপনি ধরেছিলেন? জি স্যার। টর্চার করেছিলেন? জি স্যার। কখন মারা গেছে? জানি না স্যার, তবে আমার টর্চারে বোধহয় ও মরেনি। হাজতে আর কোন আসামি ছিল? জি স্যার, আর একজন ছিল। তাকে ডাকুন। রহিম সাহেব। জি স্যার। কাবিলাকে নিয়ে আসুন। ডিউটি অফিসার কে ছিলেন? জি আমি। কটার সময় জানতে পারেন মারা গেছে? রাত 2টোর সময় স্যার। আচ্ছা, এর মৃত্যু সম্পর্কে তুমি কিছু জানো? স্যার, আমারে রাত 9টার সময় পুরো ক্যান্টিনেতে ধরে আনছে। আমি হাজতের মধ্যে গিয়ে দেখি এই লোকটা কোনার মধ্যে মরার মতো পড়ে আছে। সেন্ট্রির কাছে শুনলাম ওসি সাহেব নাকি ওরে অনেক পিটাইছে, অনেক রাইতে দেশ কি টানতেছে। কিছু সময় পর ধরে আর রাও পারে না। পরে ভয় আমি সবাইরে ডাকলাম, সবাই গিয়ে দেখে মরে গেছে। জামান সাহেব, স্যার, কাঞ্চনকে সাসপেন্ড করে অ্যারেস্ট করুন। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। আব্বু, তুমি কাঞ্চনের পোশাক খুলে নিতে পারলে? তুমি পারলে তাকে অ্যারেস্ট করতে? হ্যাঁ পারলাম, কারণ এটা ছিল আমার ডিউটি। এটা তোমার ডিউটি আব্বু, তোমার একমাত্র মেয়ে জামাইকে নির্দোষ প্রমাণ করে তাকে আবার চাকরিতে বহাল করা। কে বলেছে সে নির্দোষ? আমি বলছি, কাঞ্চন বলেছে, এবং আমি তা বিশ্বাস করি। আমার মনে হয় কাঞ্চনের কথা আমার চাইতে তুমি বেশি বিশ্বাস করো। এক সময় করতাম, এখন করি না, কারণ সে বদমেজাজ, গোয়া, সে একটা জানোয়ার। রাজুর প্রতি সে অন্ধ। রাজু তাকে যা বলে তাই সে অন্ধের মতো বিশ্বাস করে। কত বড় স্পর্ধা তার! আমার চোখের সামনে আমার নিষেধ সত্ত্বেও খান স্যারকে মারতে গিয়েছিল। ছেড়ে দিলাম, আমি তার শ্বশুর, কিন্তু আমি তার অফিসার, আমি তার বস। আব্বু, তুমি যাবে না? তুমি কিছুই করবে না কাঞ্চনের জন্য? না, কারণ আমি জানি তার টর্চারে আসামি মরেছে। চম্পা, আমি সততার সাথে সারা জীবন চাকরি করেছি।
কোনোদিন কারো কাছে মাথা নত করিনি, আজও পারবো না। আব্বু, হ্যাঁ হ্যাঁ, ধরেই নেইনি। সে অপরাধ করেছে বলে তার শাস্তি হয়েছে, হওয়া উচিত। আব্বু, তুমি আমাকে ল পড়িয়েছিলে। তোমার এককালে স্বপ্ন ছিল আমি বড় উকিল হই। স্বামীর চাকরি চলে গেছে, আজ আমাকে উপার্জনের পথ বেছে নিতে হবে। দোয়া করো আব্বু, তোমার স্বপ্ন যেন সফল হয়, আমি যেন বড় উকিল হতে পারি। আমার স্বামীর মামলা দিয়েই আমি আমার ওকালতে জীবন শুরু করব। ইওর অনার, এই সেই পুলিশ অফিসার যিনি প্রথম দিন ধানমন্ডি থানাতে এসে থানার একজন অফিসার জনাব রহিমুল্লাহকে থাপ্পড় মেরেছিল এবং তার কলার ধরে টেনে এনে থানার সমস্ত অফিসার ও পুলিশদের সামনে অপমান করেছিল। নিজের এলাকার বাহিরে তেজগাঁও থানার এলাকার তেস্তরি বাজারের এক গলিতে একদিন নিরপরাধ শিবুকে প্রকাশ্যে নির্মমভাবে প্রহার করেছিল। এটা ছিল তার ক্ষমতার অপব্যবহার। আরো একদিনের ঘটনা, তারই শ্বশুর ডিসি জনাব জামান সাহেবের সামনে মারতে উদ্যত হয়েছিলেন এদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেলোয়ার হোসেন খানকে। ইওর অনার, নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এদেশের পুলিশ বাহিনীর হাতে অস্ত্র দেওয়া হয়। তারা যদি সেই অস্ত্রের জোরে একজন নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার করে, থানার মধ্যে আটকে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে নির্দয়ভাবে হত্যা করে, তাহলে এদেশের জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে? ইওর অনার, নূর ইসলাম রাজা বাজারের সামান্য একজন মুদি দোকানদার, তার স্ত্রী আজ বিধবা, দুটি মাসুম বাচ্চাকে নিয়ে সে আজ রাস্তায়। এই দায়িত্বহীন বদমেজাজি ঘুষখোর পুলিশ অফিসার থানা হাজতে নূর ইসলামকে পিটিয়ে হত্যা করেছে। এদেশে নিরীহ জনগণের পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে আমার আর্জি, নূর ইসলামকে হত্যার দায়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে আইনের হাতকে শক্ত করুন। আইনের হাতকে শক্ত করুন। একটি স্বাধীন দেশের মেরুদণ্ড হলো সে দেশের আইন। আইন নাজুক হলে দেশের জনগণ আইনের প্রতি তাদের শ্রদ্ধা হারিয়ে ফেলবে। অতএব আইনের হাতকে শক্ত করুন, মজবুত করুন, নূর ইসলাম হত্যার বিচার করুন। ইওর অনার, নূর ইসলাম হত্যার বিচার করা যেমন মহামান্য আদালতের দায়িত্ব, তেমনি নূর ইসলামের সত্যিকারের হত্যাকারীকে খুঁজে বের করার দায়িত্ব মহামান্য আদালতের। নূর ইসলামের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য আমি পুলিশের ডেপুটি কমিশনার জনাব জামান সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই। পুলিশ ডেপুটি কমিশনার মিস্টার জামান। জনাব জামান সাহেব, ইলিয়াস কাঞ্চন আপনার অধীনে একজন পুলিশ অফিসার ছিলেন। আমার প্রতিপক্ষ বলেছেন একদিন আপনার সম্মুখে আপনার নির্দেশ অমান্য করে জনাব দেলোয়ার হোসেন খানকে মারতে চেয়েছিলেন। এটা কি তার কোনো ব্যক্তিগত ক্ষোভ ছিল, অথবা আপনার কি মনে হয় এটা তার ক্ষমতার অপব্যবহার? হ্যাঁ, আমার ধারণা এটা তার ব্যক্তিগত ক্ষোভ। রাজু এবং ইলিয়াস কাঞ্চনের বন্ধুত্ব ছোটবেলার থেকেই। পারিবারিক কারণে রাজুর সাথে দেলোয়ার হোসেন খানের কিছুটা বিরোধ আছে। সেই বিরোধের কারণে বন্ধুর পক্ষ হয়ে খান সাহেবকে অপমান করতে চেয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। কোন প্রমাণ ছাড়াই অ্যারেস্ট করতে চেয়েছিলেন খান সাহেবকে। আমি মনে করি এটা তার ক্ষমতার অপব্যবহার। জনাব ডিসি সাহেব, জনাব ইলিয়াস কাঞ্চন যেদিন খান সাহেবকে অ্যারেস্ট করতে গিয়েছিলেন সেদিন কি তার হাতে এই কাজটি দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। প্লিজ নোট ডাউন ইওর অনার। আচ্ছা কাবিলা, নূর ইসলাম যেদিন মারা যায় সেদিন রাত 8টার সময় আপনি ধানমন্ডি থানার সামনে একটা রেস্টুরেন্টে টাকা লেনদেন নিয়ে ফুলের মামা রশিদের সাথে গন্ডগোল করেছিলেন। জি। রশিদ ধানমন্ডি থানায় আসে এবং আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে। জি। মামলা করতে আসাকে ওই রেস্তোরাঁয় পুলিশ গিয়ে আপনাকে অ্যারেস্ট করা পর্যন্ত 2 ঘন্টা সময় লাগে। জি না। ইয়েস, কারণ
থানায় ওই মামলার রেকর্ড আছে। মহামান্য আদালতের কাছে ওই মামলার এজাহার কপি প্রদান করা হলো। ইওর অনার, কাবিলাকে আমার প্রশ্ন করা শেষ। এবার আমাকে অনুমতি দিলে আমি এই মামলার আসল ঘটনাবলীর বিবরণ দিতে পারি। অনুমতি দেয়া হলো। ইওর অনার, এই মামলার নেপথ্য নায়ক প্রধান আসামি দেলোয়ার হোসেন খান একজন হিরোইন ব্যবসায়ী। অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ মামলার বিষয়বস্তু থেকে দূরে সরে যান। না না ইওর অনার, এটাই মামলার বিষয়বস্তু। দেলোয়ার হোসেন খান নতুন কায়দায় অবৈধ হিরোইন ব্যবসা করেন। খুচরা ভাবে হিরোইন বাজারে ছাড়ার জন্য তিনি এই কার্ড সিস্টেম চালু করেছিলেন। কার্ড বহনকারী দেখলেই তাকে হেরোইন দেওয়া হতো। ফুলের মৃত্যুর পরে তার কাছে ওই একই ধরনের একটি কার্ড পাওয়া যায়। ফুলি এই কার্ড সম্পর্কে ফাঁস করতে চেয়েছিল বলেই তাকে খান সাহেবের নির্দেশে খুন করা হয়। এই কার্ড সম্পর্কে রহস্য উদ্ঘাটন করার জন্য ওসি ইলিয়াস কাঞ্চন নূর ইসলামকে অ্যারেস্ট করেন এবং নূর ইসলামের নিকটও একই ধরনের আরেকটি কার্ড পাওয়া যায়। দুটি কার্ডই আদালতে পেশ করা হলো। নূর ইসলাম সবকিছু ফাঁস করে দেবে এই ভয়ে খান সাহেবের প্রয়োজন ছিল নূর ইসলামের মুখ বন্ধ করা, কিন্তু নূর ইসলাম তখন পুলিশের হেফাজতে। তাকে খুন করার জন্য কাবিলা এবং খান সাহেবের একজন বিশ্বস্ত কর্মচারী ধানমন্ডি থানার অদূরে একটি রেস্তোরাঁয় গন্ডগোলের প্রহসন করে। রাত্রি 10টার সময় আসামি হয়ে কাবিলা হাজতে প্রবেশ করে এবং গভীর রাত্রে তাকে গলা চেপে হত্যা করে। এই তার পোস্টমর্টম রিপোর্ট। ইওর অনার, জনাব ইলিয়াস কাঞ্চন এবং রাজু এরা ছিলেন মুক্তিযোদ্ধা। দুজনের মধ্যে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। এই একই উপজেলার বাসিন্দা দেলোয়ার হোসেন খান, তিনি ছিলেন রাজাকার। রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল তারা যেন সংশোধন হয়ে ভালো হয়, কিন্তু ইওর অনার, এটা খুবই দুঃখের বিষয়। দেলোয়ার হোসেন খান আজও ভালো হননি, আজও মনে প্রাণে এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেননি। তাই এখনো তিনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অনেক জঘন্য ষড়যন্ত্রে তার শিকার আজকে টেরর রাজু। বিভিন্ন সাক্ষ্য প্রমাণে একথা প্রমাণিত হয়েছে দেলোয়ার হোসেন খানই এই মামলার প্রধান আসামি এবং তারই নির্দেশে কাবিলা খুন করলামকে। দেলোয়ার হোসেন খানকে পরবর্তী কোর্টে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক কাবিলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। পুলিশ ইন্সপেক্টর ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হয় তাকে বেকসুর খালাস দেওয়া হলো এবং তাকে শপথে পুনরায় বহাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হল। ইওর অনার, আমি আর পোশাক পরতে চাই না। যেদিন আমি পুলিশের চাকরিতে যোগদান করি সেদিন শপথ নিয়েছিলাম কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। আমি দেশের কাছে দেয়া আমার প্রতিশ্রুতি আমি রক্ষা করতে পারিনি। আমি কথা দিচ্ছি, পোশাক না পরে একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে শপথ নিয়ে দেশ স্বাধীন করেছিলাম সেই শপথ অনুযায়ী আমি দেলোয়ার হোসেন খানকে নির্ধারিত তারিখে এই আদালতে হাজির করব। সেই ড্যাডি, এটাই তোমার আসল পরিচয়? মা আমার, তুই যা শুনেছিস সব বানোয়াট, সব মিথ্যে। রাজুকে বিনা দোষে জেল খাটিয়েছ, সে তো মিথ্যে নয়। আমার সামনে থেকে তাকে পুলিশে ধরে নিয়েছিল। আমি সেই পাপেরই প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। তোমাকে বলে যাচ্ছি, শুনে রাখো, আমি রাজুকেই বিয়ে করব যদি সে দয়া করে আমাকে বিয়ে করে। রত্না, আমার ইজ্জত বংশমর্যাদাকে ধুলোয়। ছি, তোমার আবার বংশমর্যাদা, তোমার আবার ইজ্জত? তুমি একটি নর্দমার জঘন্যতম কীট সমতুল্য। বাংলাদেশে তোমার বাঁচার অধিকারই তো নেই। তুমি এদেশে থাকো কি করে? আমার কথা ভুলে যাও, আমি তোমার মেয়ে। রত্না,
আমার কাছে আপনাদের কোনো প্রয়োজন আছে? হ্যাঁ আছে, আমি তোমাকে বিয়ে করতে এসেছি এবং এখানেই। হ্যাঁ রাজু, ও তোকে বিয়ে করতে এসেছে। আপনার সাথে আমার খুব একটা কথা না হলেও আমি আপনাকে চিনি। রত্না আমার বান্ধবী, ও আপনাকে তখনও ভালোবাসতো, আজও বাসে। আপনার জন্য আজও বিয়ে করেনি। আপনার সাথে বিয়ে না হলে ও চিরকুমারী থাকবে। কাঞ্চন, কাঞ্চন, কি হলো তোমার? চম্পা, আমার মাথাটা ঘুরে উঠলো। কাঞ্চন, ডাক্তার কাছে নিয়ে যা। এই যে দুলা ভাই, সুখবর আছে, আপনাদের ওয়াও হবে। ছাড়ো না। চম্পা, ওসি, এখন তোর চাকরিও নেই, পোশাকও নেই, তুই আর আমি সমান। ওই শালা! মামুনি, কষ্ট হচ্ছে? চুপ! রাজাকারের বাচ্চা! ছি, চিৎকার করে না। ছোট লোকরা চিৎকার করে কথা বলে। আমি বিনা কারণে তোমাদের ধরে আনিনি। আগে শোনো মামুনি, আমি শুনেছি তোমার স্বামীর চাকরি নেই বলে তুমি নতুন পেশা হিসাবে ওকালতি শুরু করেছো। তোমার বাবার বন্ধু হিসেবে এ ব্যাপারে আমার নিশ্চয়ই তোমাকে সাহায্য করা উচিত। কোনো উকিল যদি প্রথমে দু একটা মামলায় খুব দক্ষতা দেখাতে পারে, তাহলে সে সাইন করে। তোমার স্বামীর মামলায় তুমি দক্ষতা দেখিয়েছ, আমি তোমাকে আর একটা মামলার সুযোগ করে দিচ্ছি। সাক্ষী থাকবে তোমার নিজের লোক, তোমার স্বামী। একেবারে দেখা সাক্ষী হলে ভালো হয় না? শিবু, ব্যবস্থা করো। রশিদ, কন্ট্রাক্টের সব টাকা দিয়ে দিলাম। রাজাকারের বাচ্চা, এক কাঞ্চন চম্পাকে শেষ করে দেশের 11 কোটি মানুষের মুখ বন্ধ করতে আগে পারবি না। ছেড়ে দে বলছিস, ছেড়ে দে। বাচ্চা, ছেড়ে দে বলছিস। তরি ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। শিবু, শিবু, ওরা কই? রাস্তায় ফেলে দিয়েছি। মেরে ফেলেছো? মেরে ফেলানোর কন্ট্রাক্ট তো ছিল না, তবে যা হয়েছে মার্ডার কেসের জন্য রেডি থাকবে। মিরপুরের রাস্তায় ফেলে দিয়েছি, মারা যাওয়ার সম্ভাবনা 90%। ভালো করনি, আমার আশা পর্যন্ত ওদের রাখা উচিত ছিল।
আপনি একজন সচেতন লোক, আপনাকে অবশ্যই কথাটা বলা উচিত। দুঃখ পাবেন না, আপনার স্ত্রীর আর কোনোদিন সন্তান হবে না। চম্পা, আমাদের দরকার নেই, আমাদের দরকার নেই বাচ্চার। এই বাচ্চা ছাড়াও তো অনেকে বেঁচে আছে। চম্পা, চম্পা, এই দেশের 11 কোটি মানুষকে আমরা আমাদের সন্তান মনে করব। এই চম্পা, 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 আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না। এই 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 সবই তো আমার চোখের সামনে ঘটেছে। চম্পা, একটিবার কথা বলো, মুখ খোলো চম্পা, 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 একটিবার কথা বলো, মুখ খোলো চম্পা, একটিবার কথা বলো চম্পা। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে আর মেয়ের জামাই গতকাল বিকেল থেকে খোঁজ নেই। আপনি কন্ট্রোল রুম, ডিএমপি সব থানায় জানিয়ে দিন। ডিসি সাহেব। কাঞ্চন? আমি কাঞ্চন, আপনার অধীনে একজন পুলিশ ইন্সপেক্টর ছিলাম। স্তব্ধ কেন? আমি ওই কাঞ্চন, যে দেশটি জন্ম দিয়েছে, যে দেশটির আজকের শত্রুদের ধরতে গিয়ে অপমানিত হয়ে হাজত কেটেছে, আমি সেই কাঞ্চন। ইয়েস, আই এম দ্যাট কাঞ্চন। হে আমার দেশকে ভালোবাসার পুরস্কার। স্যার, আমার সততার জন্য এ দেশের মানুষ আমাকে পুরস্কৃত করেছে। স্যার, চলুন আমার সাথে, দেখবেন আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার আমি রেখে এসেছি হাসপাতালের ক্যাবিনে। চলুন স্যার, চলুন। চম্পা, দেখো কে এসেছে। ছি চম্পা, তুমি এখনো ছেলে মানুষ থেকে গেলে। নামো, আপু এসেছে। চম্পা, 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 চম্পা। স্যার, আমার বউ কেন ফ্যানের হুকের সাথে ঝুলছে? এমনি করে ঝুলেছে তো 21 বছর আগে শত্রু সেনাদের অত্যাচারে। আজ কেন ঝুলবে? এই স্বপ্ন নিয়ে তো দেশ স্বাধীন করিনি, এর জন্য তো 30 লক্ষ মানুষ প্রাণ দেয়নি, এর জন্য তো আমার মা মরেনি, এর জন্য তো আমি আমার ভাইয়ের মুখে গুলি চালাইনি। স্যার, 21 বছর আগে একবার আমি নির্বংশ হয়েছিলাম, তখন সান্ত্বনা ছিল সবাই দেশের জন্য মরেছে, শহীদ হয়েছে। আজ আমি নির্বংশ হয়েছি, বলুন আজ কি সান্ত্বনা আমি দেব? স্যার, চুপ করে আছেন কেন? বলুন, জবাব দিন, জবাব দিন। কাঞ্চন? রশিদ, বস, আমার ঠ্যাং কাটতে আছে, আমি ঘামে যাচ্ছি। বাড়িটা অন্ধকার থাকবে, বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখবি। শিবু, কয়েকদিন ঢাকার বাইরে থাকো। জীবিত রেখে ভালো করনি, কারণ ওর শ্বশুর ডিসি আর ও খুব সিরিয়াস। আমাকে বাঁচো শিবু। এই রাজাকারের বাচ্চা, এই দেখ, 71-এর মুক্তিযোদ্ধা আবার যুদ্ধ ঘোষণা করেছে। বলবীর
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর রাজাকারের বাচ্চা, আমি তোকে এখন মারবো না। আজ তোর মামলার তারিখ, আমি তোকে কোর্টে নেব। উন্নত আমি যেদিন পৃথিবীতে জন্ম নিয়েছিলাম সেদিন নিশ্চয় আমি ডাকাত ছিলাম না, সেদিন নিশ্চয় আমি খুনি ছিলাম না, সেদিন নিশ্চয় আমি টেরর ছিলাম না। আজ আজ কেন আমি একজন দাগী আসামি, খুনি হিসাবে এই কাজ করায়? এই দেশ, এই সমাজ ব্যবস্থা আমাকে খুনি করেছে, আমাকে টেরর করেছে। আমি খুব গরিবের ছেলে, ইওর অনার। আমার বাবার নাম কসিমউদ্দিন। আজ থেকে 21 বছর আগে আমি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। সেদিন যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, 21 বছর পর আজ মনে হয় সেই যুদ্ধ শুধু মানচিত্রে একটি নতুন দেশের জন্ম দিয়েছে, শুধু নতুন একটি পতাকার জন্ম হয়েছে। কিন্তু এই কসিমউদ্দিন ছেলেদের স্বপ্ন ছিল তারা ভাত পাবে, কাপড় পাবে, চিকিৎসা পাবে, শিক্ষার সুযোগ পাবে। তা পায়নি। আজ স্বাধীনতার ফল বড় হয় টেলিভিশনের 2টি দেশাত্মবোধক গানের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এমনটি হবার কথা ছিল না, ইওর অনার। কেউ নড়বে না, নইলে গুলি করে পাখির মতো বেঁচে ফেলবো। অস্ত্রধারী পুলিশ আপনি ভূষণ জয় সাহেব, খবরদার আর কেউ এক চুলো নড়বে না। এই ব্যক্তির আজ কোর্টে হাজির হওয়ার তারিখ ছিল। আমি বলেছিলাম আপনারা পারবেন না, আমি নিয়ে আসবো একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন সিপাহী হিসেবে। দেশের কাছে দেওয়া প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি। এই ব্যক্তি স্বাধীনতা যুদ্ধের সময় দেশের শত্রু রাজাকার ছিল। এই ব্যক্তি আন্তর্জাতিক চোরাকারবারীদের সাথে জড়িত, দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য বিষাক্ত হিরোইন ব্যবসায়ীদের সাথে জড়িত। এই ব্যক্তির কুচক্রান্তে একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধা আজ বিপদগামী। মিথ্যা মামলায় জড়িয়ে যে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার বিচারের অপেক্ষায়। এই ব্যক্তি গ্রামের একটি সহজ সরল নিষ্পাপ মেয়ে ফুলের জীবনকে করেছিল কলঙ্কিত। সেই ফুলিকে এরই নির্দেশে খুন করেছে কাবিলা, এরই নির্দেশে কাবিলা খুন করেছে থানা হাজতে নূর ইসলামকে। ওর সর্বশেষ অপরাধ আমাকে করেছে নিঃসন্তান। সেই দুঃখে আমার স্ত্রী আজ গলায় ফাঁসি দিয়ে প্রাণের মুখের সাথে ঝুলছে। এত অপরাধের বিচারে নয়, বলুন বলুন ইওর অনার। চুপ করে থাকবেন না ইওর অনার, বলুন। নিশ্চয়ই ফাঁসি। কিন্তু আজ আদালত এখানে দুটি, একটি দেশের আইন সম্মত আদালত, আর একটি একজন মুক্তিযোদ্ধার আদালত। মুক্তিযোদ্ধার আদালতের রায় শুনুন। রাজু বেকসুর খালাস দেলোয়ার হোসেন খানের মৃত্যুদণ্ড। আপনার আদালত থেকে আমার আদালতের পার্থক্য হলো আপনার আদালতে আপিল করার সুযোগ আছে, আমার আদালতে তা নেই। আমি এক্ষুনি মৃত্যুদণ্ড কার্যকর করব। রত্না, তোমার স্বামীর কাছে যাও, যাও। রাজুর হাত ধরে এখান থেকে চলে যাও, কারণ তোমার বাবার মৃত্যুদণ্ড এক্ষুনি কার্যকর হবে। রাজু যা, যা বলছিস।
ছিল না। পবিত্র সংসদে বসে যারা দেশ চালালো, আমি তোমাদের কাছে এই পতাকা পৌঁছাতে চেয়েছিলাম, পারলাম না। এই পতাকা জন্ম দেওয়ার জন্য যুদ্ধ করেছিলাম। 11 কোটি মানুষের কাছে অনুরোধ, এদেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক ভাইদের কাছে অনুরোধ, এই পতাকা যেন উঁচু থাকে, উঁচু থাকে।